ডাউন দ্য রেবিট হোল, লুইস ক্যারল। খরগোশের, যদি বাংলা করো, খরগোশের গর্তের মধ্য দিয়ে। লুইস ক্যারলের লেখা একটা উদ্ভট কল্পজগতের কাহিনী। কিন্তু এটি কি সত্যিই উদ্ভট কল্পজগতের কাহিনী? এসো আমরা প্রথমে লেখক পরিচিতি দেখে নিই। লুইস ক্যারল, অ্যাবাউট দ্য অথার। লুইস ক্যারল 1832-1898, 1832 সালে জন্ম, 1898 সালে মৃত্যু। চার্লস লাটুইস ডগসন, উচ্চারণ লক্ষ্য করো, চার্লস লাটুইস ডগসন। ডি উইল রিমেন সাইলেন্ট, সেকেন্ড ডি উইল রিমেন সাইলেন্ট, দ্বিতীয় ডি সাইলেন্ট থাকবে। চার্লস লাটুইস ডগসন, বেটার নোন বাই হিজ পেন নেম লুইস ক্যারল। পেন নেম, ছদ্মনাম বা কলম নাম। এটি একটি ছদ্মনাম যা লেখক তার আসল নাম লুকিয়ে রাখতে বা নিজেদের একটি ভিন্ন পরিচয় দিতে ব্যবহার করেন। কোনো লেখক যখন তার আসল নাম লুকিয়ে রেখে একটি ভিন্ন নামে রচনা করেন তখন তাকে বলা হয় পেন নেম। তার পেন নেম বা ছদ্মনাম ছিল লুইস ক্যারল। তিনি এই নামেই সমধিক প্রসিদ্ধ, অর্থাৎ তার ছদ্মনামের আড়ালে তার আসল নাম চার্লস লাটুইস ডগসন এই নামটি ঢাকা পড়ে গেছে। লুইস ক্যারল নামেই তিনি সমধিক প্রসিদ্ধ। ওয়াজ অ্যান ইংলিশ অথার, পয়েট, ম্যাথমেটিশিয়ান, ফটোগ্রাফার অ্যান্ড রিলাক্ট্যান্ট অ্যাংলিকান ডেকন। তিনি একাধারে ছিলেন একজন ইংরেজ লেখক, কবি, ম্যাথমেটিশিয়ান, গণিতজ্ঞ, ফটোগ্রাফার, চিত্রগ্রাহক যিনি ক্যামেরাতে ফটো তুলতে ভালোবাসতেন, অ্যান্ড রিলাক্ট্যান্ট অ্যাংলিকান ডেকন। অ্যাংলিকান কথাটির বাংলা অর্থ হলো ইংল্যান্ডের গির্জা সংক্রান্ত বা ইংল্যান্ডের চার্চ সম্পর্কিত। ডেকন তার বাংলা অর্থ হচ্ছে যাজক বা পরিচালক। এটি খ্রিস্টান চার্চের একজন সদস্য যিনি পুরোহিতের ঠিক নিচের পদে থাকেন এবং সাধারণত সেবা কার্য করেন। অর্থাৎ একই সাথে তিনি ছিলেন গির্জার একজন অনিচ্ছুক পাদ্রী, গির্জার একজন অনিচ্ছুক যাজক। হিজ মোস্ট নোটেবল ওয়ার্কস আর এলিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড। তার বিশ্ববিখ্যাত রচনা, অত্যন্ত প্রসিদ্ধ রচনা এলিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড। যদি বাংলা করো, বিস্ময়কর জগতে এলিসের রোমাঞ্চকর অভিযান। অ্যান্ড ইটস সিকুয়েল। সিকুয়েল কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে পরিণাম, পরিশিষ্ট, পরিণতি, আউটকাম, এন্ড। কিন্তু এখানে কোনো বইয়ের পরবর্তী অংশ বা চলচ্চিত্রের পরবর্তী অংশ এই অর্থে ব্যবহার করা হয় সিকুয়েল। এখানে বইয়ের পরবর্তী অংশ, পরবর্তী রচনা এই অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এলিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড তার পরবর্তী রচনা থ্রো দ্য লুকিং গ্লাস 1871, যেটি 1871 সালে প্রকাশিত হয়। হি ওয়াজ নোটেড ফর হিজ ওয়ার্ড প্লে, লজিক অ্যান্ড ফ্যান্টাসি। ওয়ার্ড প্লে, শব্দ নিয়ে খেলা করার অদ্ভুত ক্ষমতা, লজিক শানিত যুক্তি, ফ্যান্টাসি উদ্ভট কল্পনা, কল্পনা। তার ছিল শব্দ নিয়ে খেলা করার এক অদ্ভুত ক্ষমতা। তার লেখায় থাকতো শানিত যুক্তি এবং উদ্ভট কল্পনার রাজ্যে ঢুকে কাহিনী রচনা করতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। তিনি এগুলোর জন্য ছিলেন প্রসিদ্ধ। Some of Elise's nonsensical Wonderland logic reflects his published work on mathematical logic. Nonsensical অর্থহীন, লজিক যুক্তি। এলিসের কিছু বিস্ময়কর জগতের যুক্তি প্রতিফলিত হয়েছে তার প্রকাশিত ম্যাথমেটিক্যাল লজিকের মধ্যে। তিনি যে ম্যাথমেটিক্যাল লজিক, গাণিতিক যুক্তি নিয়ে যে সমস্ত বই প্রকাশ করেছিলেন তার মধ্যে ওয়ান্ডারল্যান্ডের কিছু অর্থহীন যুক্তি এগুলো প্রতিফলিত হয়েছে। অ্যান এভিড পাজল সলভার, Carroll created the word ladder puzzle which he published in his weekly column for Vanity Fair magazine between 1879 and 1881. An avid puzzle solver, তিনি ছিলেন একজন অ্যাভিড, উৎসাহী, আগ্রহী, এক্সট্রিমলি ইগার। তিনি ছিলেন একজন উৎসাহী পাজল সলভার, অর্থাৎ দক্ষতার সাথে বিভিন্ন পাজল, বিভিন্ন ধাঁধা এগুলো সমাধান করতেন। ক্যারল ক্রিয়েটেড দ্য ওয়ার্ড লেডার পাজল। ক্যারল শব্দ, সিঁড়ি, ধাঁধা, শব্দ নিয়ে সিঁড়ির মতো ধাঁধা এগুলো তৈরি করেছিলেন। হুইচ ই পাবলিশড ইন হিজ উইকলি কলাম, যেগুলো তিনি সাপ্তাহিক কলামে প্রকাশ করেছিলেন। ফর ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিন, এই ম্যাগাজিনের জন্য, ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের জন্য, বিটুইন 1879 অ্যান্ড 1881, 1879 থেকে 1881 সাল পর্যন্ত। এর মধ্যে ইন 1982, 1982 সালে
A memorial stone to Carroll was unveiled at Poets Corner in Westminster Abbey. Unveiled উন্মোচন করা হয়েছিল। এ মেমোরিয়াল স্টোন টু ক্যারল, ক্যারলের প্রতি সম্মান জানিয়ে একটি প্রস্তর স্মারক উদ্বোধন করা হয়েছিল ওয়েস্টমিনিস্টার অ্যাবের পয়েটস কর্নারে, কবিদের কর্নারে। There are societies in many parts of the world dedicated to the enjoyment and promotion of his works. সারা বিশ্বের বিভিন্ন জায়গায় অনেক সভা সমিতি রয়েছে যাদের কাজ হচ্ছে লুইস ক্যারলের বিভিন্ন লেখা প্রমোট করা, অর্থাৎ পাঠকরা যাতে পড়তে উৎসাহিত হয় এবং সেটা পড়ে আনন্দ রস আহরণ করে তার ব্যবস্থা করা। দেশে বিদেশে অনেক সমিতি গড়ে উঠেছে যারা লুইস ক্যারলের লেখা প্রমোট করে এবং সেখান থেকে আনন্দ আহরণ করতে পাঠকদের উৎসাহিত করে। অ্যাবাউট দ্য টেক্সট, আমরা চলে আসি অ্যাবাউট দ্য টেক্সট। গল্পটা পড়ে প্রথমেই তোমার মনে হবে কি উদ্ভট একটা জিনিস রে বাবা, এক কথা বলা খরগোশ, সেই খরগোশের গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে ছোট্ট এলিস, সেই গর্তের মধ্যে সে পড়ছে তো পড়ছেই, যেন একটা ননসেন্সিক্যাল ফ্যান্টাসি। কিন্তু এটা কি সত্যি একটা ননসেন্সিক্যাল ফ্যান্টাসি? এসো আমরা আলোচনা করি। দ্য ফ্রেজ ডাউন দ্য রেবিট হোল, এই বাক্যাংশ ডাউন দ্য রেবিট হোল, রেবিট হোলের মধ্যে ঢুকে গেছে, রেবিট হোলের মধ্য দিয়ে চলছে। অরিজিনেটেড ফ্রম লুইস ক্যারলস এলিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড, এটা এসেছে লুইস ক্যারলের লেখা এলিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড এই লেখা থেকে। হোয়ার এলিস ফলোজ এ টকিং র্যাবিট, যেখানে এলিস একটা কথা বলা খরগোশকে ফলো করছে, অনুসরণ করছে, অ্যান্ড ফলস ডাউন এ হোল ইন্টু এ স্ট্রেঞ্জ ফ্যান্টাস্টিক্যাল ওয়ার্ল্ড। তারপর সে পড়ে যাচ্ছে একটা গর্তে, একটা অদ্ভুত উদ্ভট জগতে। ফ্যান্টাস্টিক্যাল, উদ্ভট, বিজার। টুডে ইট ইজ এ মেটাফর ফর গেটিং লস্ট ইন এ কমপ্লেক্স অর ডিস্ট্রাক্টিং পারসিউট। মেটাফর, রূপক, উপমা বা রূপকালঙ্কার। ডিস্ট্রাক্টিং পারসিউট, ডিস্ট্রাক্টিং, বিভ্রান্তিকর। পারসুট, সাধনা, কোনো অভীষ্ট বস্তু লাভের প্রয়াস, কোনো অভীষ্ট বস্তু লাভের প্রচেষ্টা। আজকের দিনে ডাউন দ্য রেবিট হোল এটা একটা উপমা, এটা একটা রূপক হিসেবে ব্যবহার করা হয় যখন আমরা কোনো জটিল, কোনো বিভ্রান্তিকর প্রয়াসের মধ্যে হারিয়ে যাই, কোনো একটা বিভ্রান্তিকর জগতে হারিয়ে যাই, সেটা বোঝাতে ডাউন দ্য রেবিট হোল এই উপমাটি, এই ম্যাটাফোরটি ব্যবহার করা হয়। In the text, Alice, bored by her sister's reading, sees a white rabbit with a pocket watch and waistcoat who declares he is late. In the text, এই পাঠ্যাংশে এলিস, ছোট্ট এলিস, bored by her sister's reading, তার বোন যখন বই পড়ে সেই বই পড়াতে সে বিরক্ত হয়। সিজ এ হোয়াইট রেবিট, সে একটা সাদা রেবিট, সাদা খরগোশ দেখতে পায়। উইথ এ পকেট ওয়াচ, যার কাছে রয়েছে একটা ছোট্ট হাত ঘড়ি, ছোট্ট ঘড়ি। অ্যান্ড ওয়েস্ট কোট, যার পরনে রয়েছে একটা কোট, ওয়েস্ট কোট। হু ডিক্লেয়ার্স ইজ লেট, ঘড়ি দেখে সে বলে যে সে তার দেরি হয়ে গেছে। কিউরিয়াস এলিস ফলোজ দ্য রেবিট ডাউন এ রেবিট হোল, সেই কৌতূহলী এলিস সেই রেবিটকে, সেই খরগোশকে তার গর্তের মধ্যে অনুসরণ করে। হুইচ লিডস টু এ লং ফল, তারপরে সেই গর্তের মধ্যে দীর্ঘক্ষণ ধরে সে পড়তে থাকে, পড়ছে তো পড়ছেই, পড়েই চলেছে। ইন্টু এ স্ট্রেঞ্জ ফ্যান্টাস্টিক্যাল ওয়ার্ল্ড, একটা অদ্ভুত, একটা উদ্ভট কাল্পনিক জগতে। হোয়াট দ্য রুলস অফ রিয়েলিটি ডোন্ট অ্যাপ্লাই, যেখানে বাস্তব জগতের সমস্ত নিয়মকানুন এগুলো কাজ করে না। ইন দ্য 21st সেঞ্চুরি, এই একবিংশ শতাব্দীতে, স্পেশালি উইথ দ্য অ্যাডভেন্ট অফ টেকনোলজি, বিশেষ করে যখন প্রযুক্তির এত অগ্রগতি হয়েছে, দ্য টার্ম হ্যাজ কাম টু মিন এ পারসন এন্ডেড আপ সামহায়ার মেন্টালি রাদার দ্যান ফিজিক্যালি। এই টার্মটা আমরা ব্যবহার করি যখন কোনো মানুষ, যখন কোনো ব্যক্তি শারীরিকভাবে নয় বরং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, আর কোনো পথ খুঁজে পায় না, তখন আমরা এই ডাউন দ্য রেবিট হোল এই কথাটা ব্যবহার করি। কীরকম? ধরো ব্যাঙ্গালোরে যে সমস্ত সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কাজ করে তারা অনেকে হয়তো প্রচুর টাকা বেতন পায়, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ মান্থলি। কিন্তু একটা সময় সে দেখে যে বছরে 20 দিন ছুটি, তার সামনে কোনো এনজয়মেন্ট নেই, খালি কাজ 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 আর কাজ।
কাজের জগতের ক্লান্তি তাকে ঘিরে ধরে অ্যান্ড ওয়ান ফাইন মর্নিং হি কমিট সুইসাইড। আর একদিন অনেকেই এই তীব্র চাপ সহ্য করতে না পেরে সুইসাইড করে। অর্থাৎ কাজের সে উদ্ভট জগতে সে রেবিট হলে সে একসময় হারিয়ে গেছিল, পথ খুঁজে না পেয়ে সে সুইসাইড করে। এরকম বাস্তব জীবনে অনেক অনেক পরিস্থিতি তুমি চোখের সামনে দেখতে পাবে। সে যত উচ্চ শিক্ষিত হোক, উচ্চ পদস্থ হোক। চন্দা কোচ্ছর আইসিআইসিআই ব্যাংকের সিইও, হিউজ বেতন, হয়তো বছরে 50 কোটি 60 কোটি টাকা বেতন, রাশি রাশি গাড়ি তার সামনে দাঁড়িয়ে থাকতো অ্যাপয়েন্টমেন্টের জন্য। আরও চাই এর নেশাতে একসময় পা পিছলে যায়, আর্থিক তছরূপে ধরা পড়ে, তার ঠাঁই হয় জেলে, মান সম্মান সব ধুলোয় লুটিয়ে পড়ে। কোনো একটি রাজ্যের শিক্ষামন্ত্রী বা বিভিন্ন মন্ত্রী চুরি করতে করতে টাকার বিনিময়ে চাকরি দিতে দিতে এতটাই অভ্যস্ত হয়ে যায়, তাদের বান্ধবীদের বাড়িতে প্রচুর রাশি রাশি টাকা। শেষে শিক্ষা দপ্তরের বড় বড় আধিকারিক তাদের সমেত সেই মন্ত্রী তাদের ঠাঁই হয় জেলে। শিক্ষা দপ্তরে এত চুরি এত চাকরি চুরি, একসময় পুরো প্যানেল বাতিল হয়ে যায়। এরাও হয়তো কোনো না কোনো সময় ডাউন দ্য রেবিট হোল এখানে তলিয়ে গেছিল আর রাস্তা খুঁজে পায়নি। এবার আসি ননসেন্সিক্যাল রাইটিং নিয়ে কিছু কথা। যেমন আমরা সুকুমার রাইট পড়েছি বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই, শিং নেই, নোক নেই, ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস, মারে না কো ঢুসটাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত, তেড়ে মেরে ডান্ডা করে দি ঠান্ডা। যখন আমরা ছোটোর সময় এটা পড়েছিলাম তখন কিছুই বুঝতে পারিনি। এটা কি শুধুই কবিতা? কি বলছে বুঝতে পারছো? সেই সাপ জ্যান্ত, যে সাপের শিং নেই, নোক নেই, ছোটে না কি হাঁটে না, করে না কো কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস, মারে না কো ঢুসটাস, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত, তেড়ে মেরে ডান্ডা করে দি ঠান্ডা। যে সাপ ফোনা তোলে, যে সাপের বিষ আছে, সেই সাপের কথা কিন্তু বলছে না। সেই সাপ, যে সাপ কাউকে কাটে না, ফুসফাস করে না, ঢুসঢাস করে না, কোনো উৎপাত করে না, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত, তেড়ে মেরে ডান্ডা করে দি ঠান্ডা। তাহলে তুমি যদি প্রতিবাদী হও তাহলে তোমাকে সবাই ভয় করবে, তখন কিন্তু তোমার উপর ডান্ডা পড়বে না। এই ননসেন্সিক্যাল রাইটিংয়ের মাধ্যমে লুইস ক্যারল জীবনের একটা গভীর সত্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। এই পতন, রেবিট হলে এই পতন, এটা অজানার দিকে পতন। এটি এলিসের মানসিক বিকাশ ও রূপান্তরকে তুলে ধরে। এই সহজ শিরোনামের আড়ালে লুকিয়ে রয়েছে একটা গভীর ইঙ্গিত। এটা আমাদের কল্পনা শক্তি এবং বিস্ময়কে উদ্দীপ্ত করে। এলিসকে এখানে একটা কৌতূহলী এবং কল্পনাপ্রবণ এক কিশোরী হিসেবে তুলে ধরা হয়েছে। সাদা খরগোশ সময় এবং সামাজিক চাপের মূল ভাবটি তুলে ধরেছে। আর এই অধ্যায়টি যুক্তি ও অযুক্তির মধ্যে বৈপরীত্যকে তুলে ধরেছে। এই গল্পটি শিশু সাহিত্যের একটা জনপ্রিয় এবং কালজয়ী রচনা হিসেবে আজও সমাদৃত। অযৌক্তিকভাবে যদি এলিস রেবিট হলে প্রবেশ না করত তাহলে তাকে অদ্ভুত পরিস্থিতির শিকার হতে হতো না। সে যদি একটু যুক্তি খাটাতো, রেবিট হলে ঢুকে আমি কি করব, সেই টকিং রেবিটের পিছনে ছুটতে গিয়ে সে একটা অদ্ভুত পরিস্থিতি, অদ্ভুত জগতে হারিয়ে যায়। কিন্তু সেখানেও সে পরিবর্তিত নিয়মের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, বিশৃঙ্খলার মাধ্যমে যুক্তি প্রয়োগ করে। এই গল্পে কল্পনা এবং বাস্তবতার অনন্য মিশ্রণ আজও সমানভাবে প্রাসঙ্গিক। যেভাবে ছোট্ট এলিস অযৌক্তিকভাবে টকিং রেবিট, কথা বলা রেবিটকে ফলো করতে গিয়ে রেবিট হলে হারিয়ে যায়, আমরাও অযৌক্তিকভাবে, উদ্দেশ্যহীনভাবে একটা অর্থহীন জিনিসকে অনুসরণ করতে গিয়ে একটা অদ্ভুত জগতে হারিয়ে যাই। সেখান থেকে আর বেঁচে আসা, সেখান থেকে আর ফিরে আসার রাস্তা খুঁজে পাই না। গল্পের এই মূল ভাব ও প্রতীক তা আজও আমাদের বাস্তব জগৎকে বিশ্লেষণ করতে উদ্বুদ্ধ করে। আমরা দুটো ইউনিটে গল্পটা ভেঙে নিয়েছি। একটা ফার্স্ট ইউনিটে এলিসের পতন যেখানে শেষ হচ্ছে সেই পর্যন্ত, অ্যান্ড দ্য ফল ওয়াজ ওভার, পতন শেষ হলো, এই পর্যন্ত ফার্স্ট ইউনিটে। সেকেন্ড ইউনিটে বাকিটা আলোচনা করেছি। তো দুটি ইউনিটে তোমাদের একাধিকবার শুনতে হবে, তাহলে তোমরা গল্পটা ভালোভাবে বুঝতে পারবে।
এসো আমরা গল্পটা শুরু করি। এলিস ওয়াজ বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড অফ সিটিং বাই হার সিস্টার অন দ্য ব্যাঙ্ক অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু. Once or twice she had peeped into the book her sister was reading, but it had no pictures or conversations in it. And what is the use of the book, thought Alice, without pictures or conversations? দেখো প্রায় 4 লাইন জুড়ে একটা লম্বা সেন্টেন্স। পুরো টেক্সটেই বেশ লম্বা লম্বা সেন্টেন্সের ছড়াছড়ি, আমরা ভেঙে ভেঙে অর্থ করে নিই। এলিস ওয়াজ বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড অফ সিটিং বাই হার সিস্টার অন দ্য ব্যাঙ্ক। অন দ্য ব্যাঙ্ক নদীর পাড়ে। এলিস ওয়াজ বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড, এলিস খুব ক্লান্ত হয়ে পড়ছিল। অফ সিটিং বাই হার সিস্টার অন দ্য ব্যাঙ্ক, নদীর পাড়ে তার বোনের পাশে বসে থাকতে থাকতে এলিস খুব ক্লান্ত হয়ে পড়ছিল। অর্থাৎ গল্পের শুরুতে এলিস নদীর পাড়ে তার বোনের পাশে বসে আছে এবং বোনের পাশে বসে থাকতে থাকতে সে খুব ক্লান্ত হয়ে পড়ছিল, সে খুব ক্লান্তি অনুভব করছিল। অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু, আর করার মতো কিছু না থাকায়, অর্থাৎ তার কিছু করারও ছিল না, সে বোনের পাশে নদীর তীরে বসে রয়েছে। Once or twice she had peeped into the book her sister was reading. তার বোন একটা বই পড়ছিল, তার বোনের বইটার দিকে সে মাঝে মধ্যে উকি দিচ্ছিল, দু একবার উকি মেরে দেখল। পিপ, উকি মারা, তার থেকে আসছে পিপড। লুক কুইকলি অর সিক্রেটলি ইন্টু সামথিং, গোপনে বা দ্রুত কোনো কিছু দেখে নেওয়া। Once or twice she had peeped into the book her sister was reading. তার বোন যে বইটা পড়ছিল সে দু একবার সেই বইয়ে উকি মারল। But it had no pictures or conversations in it. কিন্তু এতে না ছিল কোনো ছবি, না ছিল কোনো কথোপকথন। কনভারসেশন, কথোপকথন। And what is the use of the book? What is the use of a book? Thought Alice. এলিস ভাবল যে এরকম বইয়ের দরকারটাই কি? উইদাউট পিকচার্স অর কনভারসেশনস, যেখানে কোনো ছবি নেই, কোনো কথাবার্তা নেই, কোনো কথোপকথন নেই, সেই বইটা পড়ার দরকারটাই কি? সো শি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড, সে নিজের মনে এইসব ভাবছিল। অ্যাজ ওয়েল অ্যাজ শি কুড, ফর দ্য হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড। অ্যাজ ওয়েল অ্যাজ শি কুড, সে যতটা পাচ্ছিল। ফর দ্য হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড। ফর, কারণ, দ্য হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি, তীব্র গরমে তার চোখ জুড়িয়ে আসছিল, তার চোখ বন্ধ হয়ে আসছিল, তার খুব ঘুম পাচ্ছিল। অ্যান্ড স্টুপিড, তার মাথা ঠিকমতো কাজ করছিল না। স্টুপিড কথাটা গবেট, নির্বোধ এই অর্থে ব্যবহার হয়, এখানে তার মাথাটা ঠিকমতো কাজ করছিল না এটা বোঝাচ্ছে। Whether the pleasure of making a daisy chain would be worth the trouble of getting up and picking the daisies. সে ভাবছিল ডেজি ফুলের মালা গাঁথার আনন্দ কি সত্যিই উঠে গিয়ে ফুল তোলার কষ্ট স্বীকার করার মতো হবে। অর্থাৎ সে ভাবছিল যে আমি ডেজি ফুল এটা তুলে একটা মালা গাঁথব, কিন্তু এখান থেকে উঠে গিয়ে ডেজি ফুল তোলা এটা পোষাবে তো। When suddenly a white rabbit with pink eyes ran close by her. ক্লোজ, খুব কাছে, খুব পাশ দিয়ে। ঠিক তখনই হঠাৎ একজোড়া গোলাপি চোখওয়ালা সাদা খরগোশ তার একেবারে পাশ দিয়ে দৌড়ে চলে গেল। When suddenly, তখন হঠাৎ করে, all on a sudden, a white rabbit with pink eyes, একজোড়া গোলাপি চোখওয়ালা সাদা খরগোশ, ran close by her, একেবারে পাশ দিয়ে দৌড়ে চলে গেল। সে যখন ভাবছে যে একটু কষ্ট করে যদি ডেজি ফুল তুলি আর ডেজি ফুলের মালাটা তৈরি করি তাহলে যে আনন্দটা হবে সেটা পোষাবে তো, ঠিক তখনই গোলাপি চোখওয়ালা একটা সাদা খরগোশ তার পাশ দিয়ে ছুটে চলে গেল। গল্পটা শুরু হচ্ছে। দেয়ার ওয়াজ নাথিং সো ভেরি রিমার্কেবল ইন দ্যাট, ওটাতে আশ্চর্যের খুব একটা বিশেষ কিছু ছিল না। অর্থাৎ ওই যে গোলাপি চোখওয়ালা সাদা খরগোশটা তার পাশ দিয়ে ছুটে চলে গেল তাতে উল্লেখযোগ্য কিছু ছিল না। নট ডিড এলিস থিঙ্ক ইট সো ভেরি মাচ আউট অফ দ্য ওয়ে টু হিয়ার দ্য রেবিট সে টু ইটসেলফ, আর এলিসও একে তেমন অস্বাভাবিক মনে করেনি। নট ডিড এলিস থিঙ্ক ইট সো ভেরি মাচ আউট অফ দ্য ওয়ে, আউট অফ দ্য ওয়ে, আনইউজুয়াল, আনএক্সপেক্টেড, অস্বাভাবিক, অপ্রত্যাশিত। অর্থাৎ গোলাপি চোখওয়ালা সাদা খরগোশটাতে ছুটে চলে গেল, এটাতে এলিস অস্বাভাবিক কিছু মনে করেনি। আউট অফ দ্য ওয়ে টু হিয়ার দ্য রেবিট সে টু ইটসেলফ, এমনকি যখন সে শুনল খরগোশটা নিজেকে বলছে
দ্য রেবিট সে টু ইটসেলফ, খরগোশ মনে মনে বলছে, ও ডিয়ার, আহারে আহারে, আই শ্যাল বি লেট, আমার দেরি হয়ে যাবে, আমি দেরি করে ফেলবো। অর্থাৎ খরগোশটা নিজেই বলছে, আহারে আহারে, আমার তো দেরি হয়ে যাবে। When she thought it over afterwards, it occurred to her that she ought to have wondered at this, but at the time it all seemed quite natural. দেখো অর্থ, when she thought it over afterwards, যখন পরবর্তীকালে সে এটা নিয়ে ভাবলো। থিঙ্ক ওভার থেকে আসছে থট ওভার, চিন্তা ভাবনা করা, অর্থাৎ একটু পরে সে যখন ভাবলো, ইট ওকার টু হার, তার মনে হলো, ইট সিম টু হার দ্যাট সি অট টু হ্যাভ ওয়ান্ডার অ্যাট দিস, তার এই ব্যাপারটাতে একটু অবাক হওয়া দরকার ছিল। বাট অ্যাট দ্য টাইম ইট অল সিমড কোয়াইট নর্মাল, কিন্তু সেই মুহূর্তে তার সব কিছু স্বাভাবিকই মনে হয়েছিল। অর্থাৎ একটা খরগোশ যখন তাকে বলছে, আহারে আহারে, আমার দেরি হয়ে যাবে, তখন তার কিছু মনে হয়নি, কিন্তু একটু পরে যখন সে ভাবছে, তখন ভাবছে এটা তো আমার একটু অবাক হওয়া দরকার ছিল। খরগোশটা কি করে নিজেকে বলছে ওর দেরি হয়ে যাবে। বাট হোয়েন দ্য রেবিট অ্যাকচুয়ালি টুক এ ওয়াচ আউট অফ ইটস ওয়েস্টকোট পকেট, কিন্তু যখন খরগোশটা সত্যিই তার জামার পকেট থেকে একটা ঘড়ি বের করলো, ওয়েস্টকোট কোমরের উপর পরা জ্যাকেট, অ্যান্ড লুকড অ্যাট ইট, এটার দিকে তাকালো, অ্যান্ড দেন হারিড হন, এবং তারপরে তাড়াহুড়ো করে চলে গেল। হারি, তাড়াহুড়ো করে চলে যাওয়া, তার পাস্ট টেন্স হারিড অন, তাড়াহুড়ো করে চলে গেল। এলিস স্টার্টেড টু হার ফিট, এলিস জাম্প টু হার ফিট, এলিস তার পায়ে ভর দিয়ে লাফিয়ে উঠল। ফর ইট ফ্ল্যাশড অ্যাক্রস হার মাইন্ড, বিদ্যুৎ ঝলকের মতো তার মনে খেলে গেল, দ্যাট she had never before seen a rabbit with either a waistcoat pocket or a watch to take out of it, যে সে কখনোই ওয়েস্টকোট যুক্ত কোনো খরগোশকে বা ওয়েস্টকোট পকেট যুক্ত কোনো খরগোশ বা পকেট থেকে ঘড়ি বের করতে দেখেনি। মানে ওয়েস্টকোট পরিহিত একটা খরগোশ বা সেই পকেট থেকে ঘড়ি বের করছে, এরকম কোনো খরগোশকে সে তো এর আগে দেখেনি। বিদ্যুৎ ঝলকের মতো তার মনে তখন এটা খেলে গেল। অ্যান্ড বার্নিং উইথ কিউরিসিটি, প্রবল কৌতূহলে অস্থির হয়ে, ফিলিং ইন্টেন্সলি কিউরিয়াস অর ইন্টারেস্টেড, অর্থাৎ উইথ বার্নিং কিউরিসিটি, জ্বলন্ত উৎসাহ নিয়ে, সি র্যান অ্যাক্রস দ্য ফিল্ড আফটার ইট, সে খরগোশটার পিছনে মাঠ পার হয়ে দৌড় লাগালো। অ্যান্ড ফর্চুনেটলি, সৌভাগ্যবশত, ওয়াজ জাস্ট ইন টাইম, ঠিক সময়ে পৌঁছে গেল, টু সি ইট পপ ডাউন এ লার্জ রেবিট হোল আন্ডার দ্য হেজ, পপ ডাউন ঢুকে পড়া, রেবিট হোল খরগোশের গর্ত, হেজ ঝোপ, এ ফেন্স অর বাউন্ডারি ফর্মড বাই ক্লোজলি গ্রোয়িং বুশেস অর শ্রাবস, ঝোপ বা আগাছা, গুল্ম জাতীয় উদ্ভিদ মিলে যে বাউন্ডারি তৈরি করে তাকে বলে হেজ, মানে ঝোপের বাউন্ডারি। সৌভাগ্যবশত ঠিক সময়ে সে পৌঁছে গেল আর দেখলো খরগোশটি ঝোপের নিচে একটা বড় খরগোশের গর্তের মধ্যে লাফিয়ে ঢুকে পড়ল। পপ ডাউন, লাফিয়ে ঢুকে পড়া, টু সি ইট পপ ডাউন এ লার্জ রেবিট হোল, খরগোশটা লাফিয়ে একটা বড় গর্তের মধ্যে ঢুকে পড়ল, আন্ডার দ্য হেজ, একটা ঝোপের নিচে। তাহলে পুরোটার অর্থ দেখে নিই। তীব্র কৌতূহলে জ্বলতে জ্বলতে সে খরগোশটার পিছনে মাঠ পার হয়ে দৌড় লাগালো আর সৌভাগ্যবশত ঠিক সময়ে পৌঁছালো আর দেখতে পেল খরগোশটা ঝোপের নিচে একটা বড় খরগোশের গর্তের মধ্যে ঢুকে পড়ল। ইন অ্যানাদার মোমেন্ট ডাউন ওয়েন্ট এলিস আফটার ইট, আর এক মুহূর্তেই এলিস তার পিছনে নেমে গেল, এলিসও তার পিছনে পিছনে খরগোশের গর্তে নেমে গেল। গো ডাউন, নিচে নেমে যাওয়া, সেটা ডাউন ওয়েন্ট এইভাবে ব্যবহার করা হয়েছে। ইন অ্যানাদার মোমেন্ট ডাউন ওয়েন্ট এলিস আফটার ইট, আর এক মুহূর্তেই এলিস তার পিছনে নেমে গেল। নেভার ওয়ান্স কনসিডারিং, একবারও ভাবল না, নেভার ওয়ান্স কনসিডারিং, আর একবারও ভাবল না, হাউ ইন দ্য ওয়ার্ল্ড সি ওয়াজ টু গেট আউট অ্যাগেন, পৃথিবীর কোথা দিয়ে কিভাবে সে আবার বেরিয়ে আসবে, এই কথাটা আর ভাবল না। দ্য রেবিট হোল ওয়েন্ট স্ট্রেট অন লাইক এ টানেল ফর সাম ওয়ে, খরগোশের গর্তটা কিছু দূর পর্যন্ত সুড়ঙ্গের মতো সোজা চলে গিয়েছিল। দ্য রেবিট হোল ওয়েন্ট স্ট্রেট অন, সোজা চলে গিয়েছিল, খরগোশের গর্তটা সোজা চলে গিয়েছিল।
লাইক এ টানেল, সুড়ঙ্গের মতো, ফর সাম ওয়ে, কিছুটা, অ্যান্ড দেন ডিপড সাডেনলি ডাউন, তারপরে নিচের দিকে চলে গিয়েছিল। ডিপ, ডিআইপি, ডিপ, তার থেকে আসছে ডিপ, ডিপড। ডিপ কথাটা আক্ষরিক অর্থ হয় ডোবানো, কিন্তু এখানে নিচের দিকে চলে যাওয়া এই অর্থে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড দেন ডিপ সাডেনলি ডাউন, তারপরে নিচের দিকে চলে গিয়েছিল। সো সাডেনলি দ্যাট এলিস হ্যাড নট এ মোমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট স্টপিং হারসেলফ বিফোর শি ফাউন্ড হারসেলফ ফলিং ডাউন এ ভেরি ডিপ ওয়েল। সো সাডেনলি, এতটাই হঠাৎ যে এলিস হ্যাড নট এ মোমেন্ট টু থিঙ্ক, এলিসের চিন্তাভাবনা করার এক মুহূর্ত সময় ছিল না। অ্যাবাউট স্টপিং হারসেলফ, সে যে নিজেকে থামাবে এটা নিয়ে এক মুহূর্ত সময় ছিল না ভাবার। বিফোর শি ফাউন্ড হারসেলফ ফলিং ডাউন এ ভেরি ডিপ ওয়েল, তার আগেই সে বুঝতে পারলো সে একটা গভীর কুয়োর ভিতর দিয়ে পড়ে যাচ্ছে। বিফোর শি ফাউন্ড হারসেলফ ফলিং ডাউন, সে নিজেকে দেখতে পেল সে পড়ে যাচ্ছে এ ভেরি ডিপ ওয়েল, একটা গভীর কুয়ার মধ্যে। সে রেবিট হলে ঢুকে খরগোশটাকে হয়তো ভেবেছিল ধরবে বা জিজ্ঞেস করবে কেন তার দেরি হচ্ছে, কিন্তু যেই সুড়ঙ্গে সে ঢুকলো সে আবিষ্কার করলো সে একটা গভীর কুয়োর ভিতর দিয়ে পড়ে যাচ্ছে। সে ভাবতেই পারেনি যে সে নিজেকে থামাবে, মানে এক মুহূর্ত ফুরসত মেলেনি যে সে নিজেকে থামাবে। তার আগেই সে বুঝতে পারলো সে একটা গভীর কুয়োর মধ্যে পড়ে যাচ্ছে। মানে যেভাবে সিঁড়ি থেকে যদি কোনো বল গড়িয়ে পড়ে তুমি সেটাকে আর থামাতে পারবে না, সেটা ক্রমশ ড্রপ খেতে খেতে একেবারেই গড়িয়ে পড়বে। এই জন্য যারা খারাপ কাজ করে, যারা ঘুষ নিয়ে টাকার পাহাড় গড়তে থাকে, তারা কখনো বুঝতে পারে না যে আমরা থামাবো, আমি নিজেকে থামাবো। ঘুষ নিতে নিতেই যখন টাকার পাহাড় গড়ে তখন সরকারি আধিকারিকরা তার বাড়িতে সেটা আবিষ্কার করে আর সে কপরদুক শূন্য হয়ে যায়। ইদার দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ, হয়তো কুয়াটা ছিল খুবই গভীর, অর সি ফেল ভেরি স্লোলি, নয়তো এলিস খুব ধীরে পড়ছিল। For she had plenty of time as she went down to look about her and to wonder what was going to happen next. For she had plenty of time, plenty, a lot of, প্রচুর, কারণ তার প্রচুর সময় ছিল। as she went down to look about her, নামার সময় তার চারপাশে তাকানোর, আর পরে and to wonder what was going to happen, আর অবাক হয়ে ভাবা যে এরপর কি ঘটতে পারে, এটা নিয়ে তার ভাবার প্রচুর সময় ছিল। এলিস যখন কুয়োর নিচে পড়ছিল তখন তার চারপাশে তাকানো আর এরপর কি ঘটতে পারে সেটা নিয়ে ভাবার তার প্রচুর সময় ছিল। ফার্স্ট সি ট্রাইড টু লুক ডাউন অ্যান্ড মেক আউট হোয়াট সি ওয়াজ কামিং টু, প্রথমে সে নিচের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো সে কোথায় যাচ্ছে। বাট ইট ওয়াজ টু ডার্ক টু সি এনিথিং, কিন্তু সেখানে এত অন্ধকার ছিল যে কিচ্ছু দেখা যায়নি, কিচ্ছু দেখা যাচ্ছিল না। দেন সি লুকড অ্যাট দ্য সাইডস অফ দ্য ওয়েল, তারপরে সে কুয়োর পাশের দেওয়ালের দিকে তাকালো, সাইডস পাশের দেওয়াল, অ্যান্ড নোটিস লক্ষ্য করলো দ্যাট দে ওয়ার ফিল্ড উইথ কেবার্ড অ্যান্ড বুক সেলফস, উচ্চারণ লক্ষ্য করো, কাপবোর্ড নয় কেবার্ড। দে ওয়ার ফিল্ড উইথ কেবার্ড, জামা কাপড় রাখার আলমারি, এখানে শুধু আলমারি বলতে পারো। অ্যান্ড নোটিস লক্ষ্য করলো দ্যাট দে ওয়ার ফিল্ড উইথ কেবার্ড অ্যান্ড বুক সেলফস, যে দেয়ালগুলো আলমারি আর বইয়ের তাকে ভর্তি। হিয়ার অ্যান্ড দেয়ার সি স ম্যাপস, এখানে ওখানে সে অনেক মানচিত্র দেখতে পেল। অ্যান্ড পিকচার্স হাং আপন পেগস স্মল হুকস ফর হ্যাঙ্গিং থিংস, ম্যাপস অ্যান্ড পিকচার্স, ছোট হুক যাতে মানচিত্র, ছবি ইত্যাদি টাঙানো থাকে। হিয়ার অ্যান্ড দেয়ার সি স ম্যাপস অ্যান্ড পিকচার্স হাং আপন পেগস, এখানে ওখানে এলিস দেখতে পেল যে পেরেকের সঙ্গে ঝোলানো মানচিত্র আর ছবি তার চোখে পড়ল, যে পেরেকে মানচিত্র আর ছবি ঝোলানো রয়েছে। সি টুক ডাউন এ জার ফ্রম ওয়ান অফ দ্য সেলফস অ্যাজ সি পাস্ট, নামতে নামতে সে একটা তাক থেকে একটা কাচের জার, একটা কাচের বয়াম নামিয়ে নিল। ইট ওয়াজ লেবেলড অরেঞ্জ মার্মালেড, এতে লেখা ছিল কমলা লেবুর মিষ্টি জেলি, মার্মালেড মিষ্টি জেলি। লেবেলড হ্যাড এ লেবেল অর ট্যাগ, কোনো বস্তুতে নাম বা বিবরণ লাগানো রয়েছে এরকম।
বাট টু আর গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইট ওয়াজ এমটি। ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশ হয়ে সে দেখলো যে এটা খালি, অর্থাৎ যে কাচের বয়ামে অরেঞ্জ মার্মালেড কমলা লেবুর মিষ্টি জেলি লেখা ছিল সে বয়ামটি খালি। সি ডিড নট লাইক টু ড্রপ দ্য জার ফর ফিয়ার অফ কিলিং সামবডি আন্ডারনিথ নিচে। সে কাচের জারটা বা কাচের বয়ামটা ফেলে দিতে চায়নি, কারণ নিচে কেউ থাকলে আঘাত পেতে পারে, এই ভেবে এলিস কাচের জারটি ফেলে দিতে চায়নি। সো ম্যানেজ টু পুট ইট ইন্টু ওয়ান অফ দ্য কাবার্ড অ্যাজ সি ফেল পাস্ট ইট। সো ম্যানেজ টু পুট ইট, কোনো মতো এটা রেখে দিল, ইন্টু ওয়ান অফ দ্য কাবার্ড, কোনো একটা আলমারিতে, অ্যাজ সি ফেল পাস্ট ইট, ফল থেকে আসছে ফেল। সে নামতে নামতে কোনো একটা আলমারির ভিতর এটা কোনোভাবে ঢুকিয়ে দিল। ওয়েল থট এলিস টু হারসেলফ, আচ্ছা, এলিস নিজের মনে ভাবল, আফটার সাচ এ ফল অ্যাজ দিস, এরকম একটা পড়ার পর, আই শ্যাল থিঙ্ক নাথিং অফ টাম্বলিং ডাউন স্টেয়ার্স। টাম্বল থেকে আসছে ফল, অর স্টাম্বলিং, হুমড়ি খেয়ে পড়া, এলোমেলোভাবে পড়া, নিয়ন্ত্রণহীনভাবে নিচে পড়া, এই অর্থে টাম্বেল ব্যবহার করা হয়। ডাউন স্টেয়ার্স, সিঁড়ি বেয়ে, আফটার সাচ এ ফল অ্যাজ দিস, এরকম একটা পড়ার পরে, আই শ্যাল থিঙ্ক নাথিং অফ টাম্বলিং ডাউন স্টেয়ার্স, সিঁড়ি থেকে পড়ে যাওয়াকে আর কিছুই মনে হবে না। অর্থাৎ যেরকমভাবে এলিস গভীর কুয়োতে পড়ে গেল, আর সিঁড়ি বেয়ে পড়লে তার আর কিছুই মনে হবে না। হাউ ব্রেভ দে উইল অল থিঙ্ক মি অ্যাট হোম, বাড়িতে সবাই নিশ্চয় ভাববে আমি কত সাহসী। হোয়াই আই উডন্ট সে এনিথিং অ্যাবাউট ইট, আমি তো এটা নিয়ে কিছুই বলবো না। ইভেন ইফ আই ফেল অফ দ্য টপ অফ দ্য হাউস, এমনকি যদি বাড়ির ছাদ থেকেও পড়ে যায়, তাহলে এই পতন নিয়ে আমি কিচ্ছু বলবো না। হুইচ ওয়াজ ভেরি লাইকলি ট্রু, এবং সম্ভবত সেটাই ছিল সত্য। ডাউন ডাউন ডাউন, নিচে নিচে আরও নিচে। উড দ্য ফল নেভার কাম টু এন এন্ড, এই পড়ার কি কখনো শেষ হবে না? আই ওয়ান্ডার হাউ মেনি মাইলস আই হ্যাভ ফলেন বাই দিস টাইম, আমি ভাবছি এতক্ষণে আমি কত মাইল পড়েছি। সি সেড অ্যালাউড, সে জোরে বলল। আই মাস্ট বি গেটিং সামহোয়ার নিয়ার দ্য সেন্টার অফ দ্য আর্থ, হয়তো আমি পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি চলে এসেছি, হয়তো আমি পৃথিবীর মাঝখানে সেন্টার পয়েন্টে চলে এসেছি। লেট মি সি, দেখি তো, দ্যাট উড বি 4000 মাইলস ডাউন, তাহলে কি নিচে 4000 মাইল হবে? আই থিঙ্ক, আমার মনে হয়, অর্থাৎ নিচে কি 4000 মাইল পড়ে গেছি। ফর ইউ সি, এখানে সি মানে দেখা নয়, বুঝতে পারা, কারণ তোমরা বুঝতে পারছো এলিস হ্যাড লার্ন সেভারাল থিংস অফ দিস সর্ট ইন আ লেসন ইন দ্য স্কুল রুম। এলিস এ ধরনের অনেক জিনিস তার স্কুল কক্ষে শিখেছিল। অ্যান্ড দো দিস ওয়াজ নট এ ভেরি গুড অপরচুনিটি টু শোয়িং অফ হার নলেজ, শো অফ জাহির করা, অপরচুনিটি সুযোগ, যদিও এটা তার জ্ঞান জাহির করার খুব ভালো সুযোগ ছিল না। অ্যাজ দেয়ার ওয়াজ নো ওয়ান টু লিসেন টু হার, কারণ তার শোনার কেউ ছিল না। স্টিল ইট ওয়াজ গুড প্র্যাকটিস টু সে ইট ওভার, তবুও ওর পক্ষে এসব বারবার বলার ভালো অনুশীলন ছিল। সে ইট ওভার, বারবার বলা, অর্থাৎ তবুও বারবার বলা, এটা একটা ভালো অভ্যাস। ইয়েস দ্যাটস অ্যাবাউট দ্য রাইট ডিস্ট্যান্স, হ্যাঁ দূরত্বটা প্রায় ঠিকই হবে। বাট দেন আই ওয়ান্ডার হোয়াট ল্যাটিচিউড অ্যান্ড অর লঙ্গিচিউড আই হ্যাভ গট টু, কিন্তু আমি অবাক হয়ে ভাবছি আমি কোন অক্ষাংশ বা দ্রাঘিমাংশে পৌঁছেছি। ল্যাটিচিউড অক্ষাংশ, লঙ্গিচিউড দ্রাঘিমাংশ, এগুলো তোমরা ভূগোলে নিশ্চয়ই পড়েছ। এলিস হ্যাড নো আইডিয়া হোয়াট ল্যাটিচিউড ওয়াজ অর লঙ্গিচিউড ইদার, অবশ্য এলিস জানতো না অক্ষাংশ আর দ্রাঘিমাংশ কী জিনিস। বাট থট দে ওয়ার নাইস গ্র্যান্ড ওয়ার্ডস টু সে, কিন্তু ও ভাবতো যে শব্দগুলো বলার পক্ষে বেশ জমকালো, বেশ চমৎকার। প্রেজেন্টলি সি বিগেন এগেন, প্রেজেন্টলি কথার অর্থ হচ্ছে নাও, নাও এডেজ, ফর টাইমিং, কিন্তু এখানে অনতিবিলম্বে, অল্পক্ষণ পরেই, অল্পক্ষণের মধ্যেই, সুন, শর্টলি, বিফোর লং,
এই অর্থে ব্যবহার করা হয়েছে। প্রেজেন্টলি সি বিগেন এগেন, অল্পক্ষণের মধ্যেই সে আবার শুরু করলো। কি শুরু করলো? ভাবতে শুরু করলো। আই ওয়ান্ডার ইফ আই শ্যাল ফল রাইট থ্রু দ্য আর্থ। আমি অবাক হয়ে ভাবছি, আই ওয়ান্ডার ইফ আই শ্যাল ফল রাইট থ্রু দ্য আর্থ, আমি কি সোজা পৃথিবীর একদম নিচ দিয়ে পড়ে যাব? এই প্রসঙ্গে বলে দিই, যদি পৃথিবীর মাঝখানে যদি টানেল খোঁড়াও যায়, পৃথিবীর মাঝখানে তোমরা জানো যারা ভূগোল ভালোভাবে পড়েছো, মাঝখানে এখনও উত্তপ্ত লাভা রয়েছে। আগ্নেয়গিরির যখন অগ্নুৎপাত হয় তখন সেই উত্তপ্ত লাভা, গলিত লাভা বেরিয়ে আসে। কিন্তু যদি পৃথিবীর মাঝখানে কোনো টানেল খোঁড়া সম্ভব হয় আর এক প্রান্ত দিয়ে যদি কেউ পড়ে যায়, তাহলে কি সে কি পৃথিবী ভেদ করে অন্যদিকে চলে যাবে? না, সে পেন্ডুলামের মতো দুলতে থাকবে, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক। ওই টানেল ভেদ করে পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছানো তার পক্ষে সম্ভব হবে না। ছোট্ট এলিস হয়তো এটা জানে না, তার শিশু মনের কল্পনা আমরা দেখছি। হাউ ফানি ইট উইল সিম টু কাম আউট অ্যামং দ্য পিপল দ্যাট ওয়াক উইথ দেয়ার হেডস ডাউনওয়ার্ডস। ছোট্ট এলিস ভাবছে যে পৃথিবীর অন্য প্রান্তে যখন আমি পৌঁছে যাব তখন মানুষগুলো কি পায়ের উপর ভর দিয়ে হাঁটবে? না, ওরা মাথার উপর ভর দিয়ে হাঁটবে, এরকম ভাবছে। হাউ ফানি ইট উইল সিম, কতটা মজার হবে। টু কাম আউট অ্যামং দ্য পিপল দ্যাট ওয়াক উইথ দেয়ার হেডস ডাউনওয়ার্ডস, যদি এমন লোকেদের মধ্যে গিয়ে পড়ি যারা উল্টোভাবে, মানে মাথা নিচু করে হাঁটে। ছোট্ট এলিস ভাবছে যে আমি যদি পৃথিবীর অন্য প্রান্তে গর্ত দিয়ে পড়ে যাই, তাহলে যেখানে পড়ব সেখানে গিয়ে দেখব যে লোকগুলো মাথাটা উল্টো দিকে করে হাঁটছে। কিন্তু এটা শিশু মনের কল্পনা ছাড়া কিছুই নয়। আমরা পৃথিবী থেকে চাঁদকে উপর দিকে দেখি, তাহলে আমরা যদি সেই মুহূর্তে চাঁদে চলে যাই, তাহলে চাঁদ থেকে পৃথিবীকে কোথায় দেখব? আর মানুষ এতই ছোট যে সেটা বুঝতে পারবে না যে উপরে আছে কিনা নিচে আছে, সেই উপরে গিয়েই দেখব। হাউ ফানি ইট উইল সিম টু কাম আউট অ্যামং দ্য পিপল, কতটা মজার হবে যদি এই সমস্ত লোকেদের মধ্যে গিয়ে পড়ি, দ্যাট ওয়াক উইথ দেয়ার হেডস ডাউনওয়ার্ডস, যারা তাদের মাথাটাকে নিচের দিকে করে হাঁটে। দ্য অ্যান্টিপ্যাথিস আই থিঙ্ক, এটি সম্ভবত এলিস ভুল করেছে। অ্যান্টিপ্যাথি কথার অর্থ হচ্ছে অ্যাডভার্সিটি, স্পাইট, অ্যানিমোসিটি, বিদ্বেষ, দেশ, এনভি, গ্রাজ, ম্যালিস এই অর্থে, বিরোধিতা, রেজিস্ট্যান্স, হোস্টিলিটি। কিন্তু এলিস এই অর্থে ব্যবহার করতে চায়নি, এটি সম্ভবত সে একটি ভুল করেছে। এটি হয়তো সে অ্যান্টিপোডস কথাটা ব্যবহার করতে চেয়েছে। অ্যান্টিপোডস বলতে পৃথিবী পৃষ্ঠের এমন দুটি স্থান বোঝায় যেটা একে অপরের সম্পূর্ণ বিপরীত দিকে অবস্থিত। যেমন যদি কলকাতা তুমি যদি সোজা কুড়ে যাও, তাহলে তুমি নিউ ইয়র্কে পৌঁছে যাবে, সম্ভবত নিউ ইয়র্কে পৌঁছে যাবে। অর্থাৎ পৃথিবীর যে দুটো স্থান ঠিক একে অন্যের বিপরীতে অবস্থিত সেগুলোকে বলা হয় অ্যান্টিপোডস। ছোট্ট এলিস এই শব্দটা প্রয়োগে হয়তো ভুল করেছে। অ্যান্টিপ্যাথি কথার অর্থ হচ্ছে বিদ্বেষ, দেশ, বিরোধিতা, অ্যাডভার্সিটি, কিন্তু এখানে সেই অর্থে এটা আসছে না। তাহলে আমরা অ্যান্টিপোডটা একবার ব্যবহার করে দেখা যাক। দ্য অ্যান্টিপোডস আই থিঙ্ক, পৃথিবীর ঠিক এর উল্টো দিকের স্থানটা আমার মনে হয়। শি ওয়াজ রাদার গ্ল্যাড দেয়ার ওয়াজ নো ওয়ান লিসনিং, সে খুশি ছিল যে কেউ তার কথা শুনছিল না। দিস টাইম, এইবার, অ্যাজ ইট ডিডন্ট সাউন্ড অ্যাট অল দ্য রাইট ওয়ার্ড, কারণ শব্দটা একেবারেই ঠিকঠাক শোনাচ্ছিল না। তাহলে ছোট্ট এলিস নিজেও কি ভাবছে যে সে একটা ভুল করছে। বাট আই শ্যাল হ্যাভ টু আস্ক দেম হোয়াট দ্য নেম অফ দ্য কান্ট্রি ইজ। ইউ নো, বুঝলে। আমরা যেরকম চলতি কথায় বলি বুঝলি, বুঝতে পারলে। ইংরেজিতে বলে ইউ নো। বাট আই শ্যাল হ্যাভ টু আস্ক দেম হোয়াট দ্য নেম অফ দ্য কান্ট্রিজ, তাদেরকে আমাকে জিজ্ঞেস করতে হবে সে দেশের নামটা কি, বুঝলে তো। প্লিজ ম্যাম, ইজ দিস নিউজিল্যান্ড অর অস্ট্রেলিয়া? ম্যাম অনুগ্রহ করে বলুন না, এটা কি নিউজিল্যান্ড না অস্ট্রেলিয়া? And she tried to curtsy as she spoke, fancy curtsying as you were falling through the air. Do you think you could manage it? Curtsy, a gesture of respect or politeness, সৌজন্য বা সম্ভ্রম জানানোর ভঙ্গি। মেয়েরা হাঁটু ভাঁজ করে হালকা নিচু হয়ে এই অভিবাদন করে। And she tried to curtsy as she spoke, যখন সে কথা বলল, তার কথা বলার সময় সে মাথা নিচু করে অভিবাদন জানানোর চেষ্টা করলো।
ফ্যান্সি, ইমাজিন, ভাবতে পারো, কার্সিং অ্যাজ ইউ আর ফলিং থ্রু দ্য এয়ার। তুমি যখন শূন্যের মধ্য দিয়ে পড়ছো তখন মাথা নিচু করে সম্ভাষণ জানানো, অর্থাৎ কতটা কঠিন। তুমি যখন নিচু হয়ে তুমি যখন শূন্য দিয়ে পড়ছো তখন মাথা নিচু করে অভিবাদন করা কতটা কঠিন, সৌজন্য জানানো কতটা কঠিন, এটা তুমি ভাবতে পারো। ডু ইউ থিঙ্ক ইউ কুড ম্যানেজ ইট? তুমি ভাবতে পারো তুমি এটা করতে পারবে? অ্যান্ড হোয়াট অ্যান ইগনোরেন্ট লিটিল গার্ল শি উইল থিঙ্ক মি ফর আস্কিং। ইগনোরেন্ট, অজ্ঞ, জ্ঞান বা তথ্যের অভাব, কিছু না জানা বা বোঝার অক্ষমতা, ল্যাকিং নলেজ অর ইনফরমেশান। আর তখন সে ভাববে যে আমি কত অজ্ঞ একটা ছোট্ট মেয়ে, অর্থাৎ এই মেয়েটা একটা দেশের নাম পর্যন্ত জানে না, মেয়েটা কত অজ্ঞ। অর্থাৎ ছোট্ট এলিস তার কিশোরী মনে, তার শিশু মনের কল্পনায় কত সব ভাবছে। নো, ইট উইল নেভার ডু টু আক্স। না, জিজ্ঞাসা করা একবারেই চলবে না। ইট উইল নেভার ডু টু আক্স, জিজ্ঞাসা করাই চলবে না। পারহ্যাপস আই শ্যাল সি ইট রিটেন আপ সামহোয়্যার, হয়তো আমি দেখতে পাবো এটা কোথাও লেখা আছে। আমরা যখন অজানা কোনো বাজারে যাই সেখানে সাইনবোর্ড দেখে সেই বাজারের নামটা জেনে নিতে পারি। ছোট্ট এলিস সেটাই ভাবছে, হয়তো সে দেশের নাম কোথাও লেখা থাকবে। ডাউন ডাউন ডাউন, নিচে নিচে, আরও নিচে নিচে, এলিস নিচে পড়েই যাচ্ছে। দেয়ার ওয়াজ নাথিং এলস টু ডু, আর কিছু করার ছিল না। সো এলিস সুন বিগেন টকিং এগেন, তাই এলিস আবার কথা বলতে শুরু করলো। ও নিজের মনেই কথা বলে যাচ্ছে, কেউ শোনার নেই। ও শূন্যের মধ্য দিয়ে পড়ে যাচ্ছে আর নিজের মনেই কথা বলে যাচ্ছে। ডায়না উইল মিস মি ভেরি মাচ টু নাইট আই শুড থিঙ্ক। আমার মনে হয় ডায়না সে আজকে রাতে আমাকে খুব মিস করবে, অর্থাৎ আজকে রাত্রে আমার অনুপস্থিতি সে খুব অনুভব করবে। ডায়না ওয়াজ দ্য ক্যাট, ডায়না ছিল বিড়াল। ডায়না একটা বিড়ালের নাম। I hope they will remember her saucer of milk at tea time. Saucer of milk, a small amount of milk served in a saucer, typically as a treat for a cat. সসার একটা ছোট্ট পাত্র, একটা ছোট্ট পাত্রে ঢেলে দেওয়া সামান্য দুধ, সাধারণত যেটা বিড়ালের জন্য রাখা হয় তাকে বলা হয় সসার অফ মিল্ক। এ স্মল অ্যামাউন্ট অফ মিল্ক সার্ভড ফর এ ক্যাট, বিড়ালকে যে সামান্য পরিমাণ দুধ দেওয়া হয় তাকে বলা হয় সসার অফ মিল্ক। আই হোপ দে উইল রিমেম্বার আর সসার অফ মিল্ক অ্যাট টি টাইম। টি টাইম, চা খাওয়ার সময়ে। আমি আশা করি যে চা খাওয়ার সময়ে ওরা ডায়নাকে তার ছোট্ট বাটিতে দুধ দিতে ভুলবে না, মনে করে তাকে দুধটা দেবে। ডায়না মাই ডিয়ার, আমার প্রিয় ডায়না, আই উইশ ইউ ওয়্যার ডাউন হিয়ার উইথ মি। কত ভালো হতো তুমি যদি আমার সাথে থাকতে। সেন্টেন্সটা লক্ষ্য করো, আই উইশ ইউ ওয়্যার ডাউন হিয়ার উইথ মি। কত ভালো হতো এই অর্থে, কত ভালো হতো তুমি যদি এখানে আমার সাথে থাকতে। অর্থাৎ ডায়না ওর সাথে নেই, ও যদি থাকতো তাহলে ওর খুবই ভালো লাগতো। দেয়ার আর নো মাইস ইন দ্য এয়ার। এয়ার কথাটার অর্থ হচ্ছে বাতাস, কিন্তু এখানে সে অর্থে ব্যবহার করা হয়নি। ইন দ্য এয়ার, শূন্যে, আকাশে। দেয়ার আর নো মাইস ইন দ্য এয়ার, এই আকাশে কিন্তু আকাশে কোনো ইঁদুর নেই। মাউস থেকে আসছে মাইস, আকাশে কোনো ইঁদুর নেই, অর্থাৎ এখানে কোনো ইঁদুর নেই। আই এম অ্যাফ্রেড, আমার মনে হয়, অর্থাৎ আই থিঙ্ক সো। দেখো অ্যাফ্রেড মানে এখানে সে কনটেক্সচুয়াল অর্থ থিঙ্ক, অ্যাফ্রেড মানে ভীত, কিন্তু এই অর্থে ব্যবহার করা হয়নি। আই এম অ্যাফ্রেড, আই থিঙ্ক সো, আমার এরকমই মনে হয়। বাট ইউ মাইট ক্যাচ এ ব্যাট, তুমি বাদুড় ধরতে পারো। অ্যান্ড দ্যাটস ভেরি লাইক এ মাউস, সেটা অনেকটা ইঁদুরের মতোই। ইউ নো, তুমি তো জানোই যে তুমি বাদুড় ধরতে পারো, সেটা অনেকটা ইঁদুরের মতোই। বাট ডু ক্যাটস ইট ব্যাটস আই ওয়ান্ডার, আমি অবাক হয়ে ভাবছি বিড়ালেরা কি বাদুড় খায়, নিজের মনে নিজেই প্রশ্ন করে যাচ্ছে। অ্যান্ড হিয়ার এলিস বিগেন টু গেট রাদার স্লিপি, আর এই সময় এলিসের চোখে ঘুম জড়ানো ভাব চলে এলো। এলিসের ঘুম পেয়ে গেল, এলিসের চোখে ঘুম নেমে এলো। অ্যান্ড ওয়েন্ট অন সেইং টু হার সেলফ, সে নিজের মনে বলেই চলল, ইন এ ড্রিমি শর্ট অফ ওয়ে, একটা স্বপ্নময় ভঙ্গিতে। ডু ক্যাট ইট ব্যাটস, বিড়ালেরা কি বাদুড় খায়। ডু ক্যাট ইট ব্যাটস, বিড়ালেরা কি বাদুড় খায়। অ্যান্ড সামটাইমস, আর কোনো সময়, ডু ব্যাটস ইট ক্যাটস, বাদুড়েরা কি বিড়াল খায়। চোখে ঘুম চলে এসছে, স্বপ্নের ভঙ্গিতে বলছে। ফর ইউ সি অ্যাজ সি কুডন্ট অ্যান্সার ইদার কোশ্চেন, কারণ তুমি বুঝতেই পারছো, ইউ সি, তুমি বুঝতেই পারছো, অ্যাজ সি কুডন্ট অ্যান্সার ইদার কোশ্চেন, সে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছিল না।
ইট ডিডন্ট মাচ ম্যাটার হুইচ ওয়ে সি পুট ইট। ইট ডিডন্ট মাচ ম্যাটার, তাহলে কিছু যায় আসে না। তাই সে যেভাবেই প্রশ্ন করুক তাতে কিছু এসে যাচ্ছিল না। She felt that she was doze off to fall asleep, open lightly or unintentionally, হালকা ঘুমিয়ে পড়া, বিশেষ করে অনিচ্ছাকৃতভাবে বা ধীরে ধীরে ঘুমিয়ে পড়া এই অর্থে ডোজ অফ ব্যবহার করা হয়। She felt that she was dozing off, তার মনে হচ্ছিল যে সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে। And just had begun to dream that she was walking hand in hand with Diana, আর তখনই স্বপ্ন দেখা শুরু করলো সে ডায়নার হাত ধরে হাঁটছে। অ্যান্ড সেইং টু আর ভেরি আর্নেস্টলি গাম্ভীর্য আন্তরিকতার সঙ্গে, উইথ সিরিয়াসনেস অ্যান্ড সিনসিয়ারিটি, আর ডায়নাকে আন্তরিকতার সাথে জিজ্ঞেস করছে, নাও ডায়না টেল মি দ্য ট্রুথ, ডায়না আমাকে সত্যি কথাটা বলো, ডিড ইউ এভার ইট এ ব্যাট, তুমি কি কখনো বাদুড় খেয়েছো? অ্যান্ড সাডেনলি থাম, ধপাস করে পতনের শব্দ, একটা নিস্তেজ ভারী শব্দ, এ ডাল হেভি সাউন্ড আফটার রেজাল্টিং ফ্রম এ সাডেন ইম্প্যাক্ট অর এ ফল, দুপ দাপ। অ্যান্ড সাডেনলি থাম, হঠাৎ করে ধুপ দাপ। ডাউন সি কেম আপন এ হিপ অফ স্টিক্স অ্যান্ড ড্রাই লিভস, সে হঠাৎ পড়ে গেল এক গাদা শুকনো স্টিক লাঠি, অ্যান্ড ড্রাই লিভস আর শুকনো পাতার উপরে। রিপিট, সি কেম আপন এ হিপ অফ স্টিক, সে এক গাদা লাঠি, অ্যান্ড ড্রাই লিভস আর শুকনো পাতার উপরে পড়ে গেল। অ্যান্ড দ্য ফল ওয়াজ ওভার, তারপরে সেই পড়ে যাওয়াটা তখনই শেষ হলো। ওয়াজ ওভার, কেম টু অ্যান এন্ড, সে যে পড়ে যাচ্ছিল সেটা সেখানেই শেষ হলো। সেই গোলাপি চোখের খরগোশের পিছনে তাড়া করতে গিয়ে রেবিট হোলে ঢুকে তার যে পতন শুরু হয়েছিল, অবশেষে সেই পতন শেষ হলো। এই টেক্সটটা তোমাদের একাধিকবার কিন্তু পড়তে হবে, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। আমরা ইউনিট 1 এখানেই শেষ করছি, পরবর্তী অংশ আমরা ইউনিট 2তে পড়ে নেব। যদি এই পড়ানো তোমাদের ভালো লাগে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের চাহিদা মতো নতুন ভিডিও নিয়ে আমরা চ্যানেলে আবার হাজির হব। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অল।